হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৪৮তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। একটা সুন্দর দিনের সূচনা। কাকডাকা ভোরে মায়া খান বাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে। অদূরে আরব খান কাজের লোকদের দিয়ে বাড়ির বাগানটা পরিষ্কার করাতে দেখা যাচ্ছে। কাল বাড়িতে মেজবান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খানবাড়ির এই বাগানটা বলতে গেলে আরব খানের তদারকিতে গড়া, সেজন্য এসব দেখাশোনা তিনি নিজে করে থাকেন। সময় তখন সকাল ৫টা বেজে ২ মিনিট। খানবাড়ির সকলেই ঘুমিয়ে আছে, অথচ মায়া জেগে আছে। নতুন পরিবেশ হওয়াতে মায়ের চোখে ঘুম নেই ২ রাত ধরে। আশেপাশে ২-৪টা কাজের লোক ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। মায়া গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো। হালকা পাতলা শীতের আভাস, কুয়াশার শিশির কণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। মায়া মাথার ঘোমটা পের টেনে এগোলো সামনে। আরব খানের পাশে দাঁড়াতেই কারো উপস্থিতি পেয়ে পাশে তাকালেন তিনি। আরব খান কিছু বলবে তার আগেই মায়া মিহিস্বরে বলল, আমি আপনাকে সাহায্য করি দাদাভাই। আরব খান প্রসন্ন হাসলেন। মায়াকে বরাবরই ওনার ভালো লাগে। বলতে গেলে মায়ের সাথে ওনার ভাবমতি সহজেই মিলে যায়, কথা বলেও মজা পায়। সেজন্য মায়াকে আপাতত নিজের পছন্দের লিস্টে রেখেছেন তিনি। হাসি মুখে আরব খান বললেন, আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে নাতনি। মেহমানদের দিয়ে কাজ করালে ভালো দেখাবে না। তার থেকে বরং তুমি আমাকে সঙ্গ দিতে পারো। কাজ না হয় ওরাই করলো। কি বলো, দিবে সঙ্গ? মায়া স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। মায়ের সাথে আরব খানের কথা চলল বেশ। এর মাঝে কোথা থেকে হৃদ এসে সোজা দাঁড়ালো মায়ের পাশে। আরব খান তখন ঝুঁকে কাজের লোককে কাজের নির্দেশনা দিচ্ছিল। মায়ের মনোযোগ সেদিকে ছিল। হঠাৎ হৃদ মায়ের কাঁধে হাত রাখতেই মায়া চমকে ওঠার মতন পাশে তাকালো। হৃদকে নিজের পাশে দেখে তৎক্ষণাৎ ভয়ার্ত চোখ ঘুরিয়ে তাকালো আরব খানের দিকে। আরব খান তখনও নিজের কাজে ডুবে আছে, হৃদকে লক্ষ্য করেননি তিনি। মায়া মুহূর্তে আশেপাশে ভয়ার্ত চোখে তাকিয়ে কেউ দেখার আগে নিজের কাঁধ হতে হৃদের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে হৃদ শক্ত হাতে মায়ার কাঁধ জড়িয়ে কপাল কুঁচকে তাকালো মায়ার দিকে। মায়া ভয়ে থতমত খেয়ে হৃদের হাতটা পুনরায় কাঁধ হতে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্ত গলায় কিছু বলবে, তার আগেই হৃদ বিরক্তি নিয়ে ধমকে স্বরে বলল, কি সমস্যা? এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। হৃদের কথায় মায়া চুপসে যাওয়া বেলুনের মতন চুপ করে গেল মুহূর্তে। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো আরব খানের দিকে। তিনি হৃদের কণ্ঠস্বর শুনে ঘাড় বেঁকে তাকালো পিছনে। হৃদকে মায়ের কাঁধ জড়িয়ে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্যর ন্যায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। যে হৃদকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি কখনো, সেই হৃদ এই মুহূর্তে কারো কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যি আশ্চর্যের ন্যায়। আরব খান আশ্চর্য হওয়ার সাথে সাথে হৃদের প্রতি সন্দিহান দৃষ্টি প্রকাশ করল। অথচ হৃদ আরব খানের সেই সন্দিহান দৃষ্টি উপেক্ষা করে তখনও এক হাতে মায়ের কাঁধ জড়িয়ে অন্য হাতে ধোয়া ওড়া কফির মগে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙের টি শার্ট আর ট্রাউজার পরা। মায়াও কালো রঙের সুতির জামা জড়িয়ে। আরব খান দুজনকে পরখ করল জহুরি দৃষ্টিতে। দাদা নাতির মাঝে মায়া ভয়ে জড়সড় হয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রইল। আরব খান নিশ্চয় ওদের দুজনকে এখন জিজ্ঞাসাবাদ করবে। হৃদ সবটার উত্তর দিতে বসে আছে। মুখের উপর ঠাস ঠাস করে বলে দিবে দুজনের মধ্যকার থাকা সম্পর্কের কথাটা। আরব খান সবটা জেনে হয়তো রেগেমেগে বাসার সবাইকে বলে দিবে। মুক্তা আজ এখানেই আছে। মায়ের পরিবারের কানেও পৌঁছে যাবে সেই খবর। তখন কি হবে? সে ভয়ে ভয়ে মায়ের শরীরে মৃদু কম্পন দেখা দিল আতঙ্কে। হৃদ সেটা বুঝতে পেরে মায়াকে আরও শক্ত হাতে জড়িয়ে ধরল ভরসার হাতে। আরব খান হৃদ মায়াকে একত্রে দেখে যে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না, সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে। আরব খান সন্দিহান চোখে হৃদকে বলল, তুই ওর কাঁধে হাত রেখেছিস কেন? আরব খানের কথায় হৃদের সোজাসাপটা উত্তর আসলো তখনই। আগের ন্যায় মায়ের কাঁধে হাত রেখে কফির মগে চুমুক দিতে দিতে দায়সারা উত্তরে বলল, হাত রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই।
হৃদের কথায় ক্ষেপে যাওয়ার মতন টেনে মায়াকে নিজের পাশে দাঁড় করালো আরাব খান। হৃদকে খোঁচা মেরে বলল, তোর হাত তোর পকেটে রাখ, আর নয়তো কেটে ফেলে দে। তারপরেও মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়েকে কাকে বলছো? আরাব খানের কথায় হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার দিকে। এমন একটা ভাব যেন এখানে মেয়ে বলতে কেউই নেই। আরাব খান কাকে মেয়ে বলতে বুঝিয়েছে সেটা বুঝতে পারছে না সে। ক্ষিপ্ত আরাব খান আরও ক্ষিপ্ত হয়ে বলল, হেয়ালি করছিস আমার সাথে? তোর মায়াকে মেয়ে মনে হয় না? হৃদের সোজাসাপটা উত্তর আসলো তৎক্ষণাৎ, না। তাহলে কি মনে হয়? আমার বউ। হৃদের সোজাসাপটা কথায় মায়া থমথমে খেয়ে বসল। ভয়ে জড়সড় হয়ে আরাব খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। হৃদ যে ঠাস ঠাস উত্তর করতে মুখিয়ে আছে সেটা মায়া আগে বুঝতে পেরেছিল, কিন্তু এইভাবে যে বলে দিবে সেটা বুঝতে পারেনি। এখন কি হবে সেই ভয়ে মায়ার কলিজা টিপটিপ করছে। অথচ হৃদের বলা সত্যিটা আরাব খান বিশ্বাস করল না, বরং ওনার মনে হলো হৃদ ওনার সঙ্গে হেয়ালি করছে ওনাকে বিরক্ত করার জন্য। হৃদ পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নেবে তারও নারী বিদ্বেষী ছেলে হয়ে, সেটা মূলত আরাব খানের ধারণাতেই ছিল না। তাই তিনিও হৃদকে হেয়ালি করে বলল, তোর কপালে এত সুন্দর বউ জুটবে না, তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল বউ না পেলেও সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার দিব, তারপরও তুই এত সুন্দরী বউ পাবি না কনফার্ম। আরাব খানকে হৃদের কথায় বিশ্বাস করতে না দেখে মায়ের মনে সাহস পেল। ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিকও হলো। কিন্তু আরাব খানের কথা হৃদের জন্য লাল বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারল না। তাই হৃদ কিছু বলবে তার আগে আরাব খানকে প্রশ্ন করলো মায়া। জানতে চেয়ে বলল, লাল বউ কি দাদা ভাই? তুমি লাল বউ চিনো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না, এসব লাল বউ না চেনাই ভালো। তুমি ভালো মেয়ে, এজন্য চিনো না। এগুলো হচ্ছে টপ সিক্রেট, বুঝছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা হয় ওর মতন বুড়ো মানুষের জন্য। ও এই বুড়ো বয়সে বউ পাবে কই বলো? এজন্য ওর জন্য লাল বউ ঠিক আছে। আরাব খানের কথায় মায়া বড় বড় চোখ করে তাকালো হৃদের দিকে। মায়ের স্বামী আর বুড়ো? অসম্ভব। মায়ের স্বামী কত সুন্দর, মাশাল্লাহ। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মাঝে। কোনো দিক থেকে যেন তার কমতি নেই। যেমন লম্বা তেমন ফিটনেস, কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বাচনভঙ্গি সব কিছু অদ্ভুত অসাধারণ মায়ের স্বামীর। সেখানে মায়ের জামাইকে বুড়া বলা মানে হাস্যকর কিছু শোনা। হৃদ আরাব খানের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই, মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। হৃদের খোঁচা মারার কথায় মুহূর্তে রেগে যায় আরাব খান। ক্ষিপ্ত গলায় বলল, তুই কি আমাকে ইনডিরেক্টলি বুড়া বললি হৃদ? না, ডিরেক্টলি বললাম। হৃদের কথায় তেলেবেগুনে জ্বলে ওঠার মতন চেতে উঠল আরাব খান। রেগে মেগে বলল, বুড়ো হবে তোর বাপ, আমি এখনও জোয়ান আছি। কথাটা বলে আরাব খান রেগেমেগে সামনের দিকে হাঁটা ধরল। মূলত কথায় না পারলে চলে যাওয়ার স্বভাব ওনার, স্বভাবগতই কাজটা করলেন তিনি। হৃদ জানে সেটা। অজ্ঞাত মায়া আরাব খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইল হৃদের থেকে। মায়া কদম বাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু চেপে কাছে টানল। ভ্রু উঠিয়ে জানতে চাইল, কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম, আসলেন না কেন? হৃদের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নত মস্তিষ্কের হয়ে আসলো মায়ার। উত্তর না করে হৃদের পায়ের দিকে তাকিয়ে রইল। মন্তমায়ার ভাবময় বুঝতে হৃদ মায়ের থুতনি চেপে মুখটা উপরে তুলল। মায়ের মুখশ্রীতে দৃষ্টি বুলাতে চোখ পড়ল মায়া কাটা ঠোঁটের দিকে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। থুতনি ছেড়ে মায়ের কাটা ঠোঁটের বৃদ্ধা আঙ্গুলে চেপে ধরতেই মায়ার চোখ মুখ খিচে নিল ব্যথায়। তারপরে উপশব্দ করল না, বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতে লজ্জায় ছিটিয়ে গেল নত মস্তিষ্ক হয়ে। হৃদ মায়াকে কিছু বলতে গিয়ে পাশে তাকালো। অল্প দূরে একজন মালিকে দেখা গেল বাগানের কাজ করতে। আরাব খান বাড়ির ভেতরের দিকটায় যাচ্ছেন। আপাতত আশেপাশে আর তেমন কেউ নেই হৃদের প্রাইভেসি নষ্ট করার মতন। হৃদ হাতের কফির মগটা বাগানের মালিককে ডেকে দিতে দিতে গম্ভীর গলায় বলল, আপনি ভিতরে যান। জি সাহেব। হৃদের বলতে বলতে লোকটা হাতে কফির মগটা নিয়ে বাড়ির ভিতরের দিকে চলল। আশেপাশের পরিবেশটা বেশ শান্ত আর প্রেমময়। হৃদ হাত বাড়িয়ে পুনরায় মায়ের মুখটা উপরে তুলে
ঠোঁটের কাটা জায়গাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, এসব দাগ রোজ হবে, অভ্যেস করে নাও। রাতে রুমে আসনি কেন? ডেকেছিলাম না? মায়া লজ্জায় চুপ করে যেতে যেতে হৃদ পুনরায় একই গলায় বলল, কিছু প্রশ্ন করছি আমি, উত্তর কই? মায়া মিনমিন স্বরে বলল, এমনি। কোনটা এমনি ম্যাডাম, বলেন শুনি। আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন, অথচ আমার রুমে আসতে চান না। তো আসতেন রাতে আমার রুমে, তখন আমিও না হয় মনোযোগ দিয়ে চেক করাতাম আপনাকে মেশিন চলে নাকি অচল। হৃদের ইঙ্গিতমূলক কথাটা মায়া বুঝল না। যেহেতু মায়া হৃদকে মেসেজ করেনি, তাই মেসেজ লেখার আবার শব্দগুলো সম্পর্কেও মায়ার ধারণা নেই। হৃদের কথার প্যাচে পড়ে মায়ার মনে হলো হৃদ কোনো যান্ত্রিক মেশিন দেখাতে মায়াকে ডেকেছিল রাতে। তাই মায়া স্বাভাবিকের ন্যায় হৃদকে বোকার মতন প্রশ্ন করে বলল, আপনি কি রাতে আমাকে মেশিন দেখাতে ডেকেছিলেন? জি। ও, কিসের মেশিন? মায়ার কথায় হৃদ বুঝতে পারল মায়া হৃদের কথার যথাযথ অর্থ বুঝেনি। আগের ন্যায় হৃদ বলল, রুমে চলেন, দেখাই কিসের মেশিন। মায়া নাখুশ হয়ে বলল, না, আমি যাব না, আপনি যান, বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে সবাই। মায়ের কথায় হৃদ মায়ের থুতনি চেপে কাছে টেনে বলল, লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম, আর না আপনি এসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আসি নাই, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার থেকে আপনি আমার সাথে ঢাকায় থাকবেন। দুই পরিবারের আজকে জানাজানির পাঠ শেষ করব। তারপর কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয় না। কারো খেয়ে পড়ে বাঁচি না আমি, আর না কারো ধারধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথে থাকবে, এটাই শেষ। আর যদি দুই পরিবারের কেউ নাটক করে আমাদের মানতে, তাহলে সেটা সে ব্যক্তির ব্যক্তিগত সমস্যা হবে। আমি কাউকে তেল মারতে যাব না, আর না বউ ছাড়া থাকতে পারবো। হৃদের কথায় মায়া আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখন জানাবেন না কাউকে, আরও কয়েকটা দিন যাক না, তারপর না হয় সবাই জানলো। মায়ের কথা শেষ করার আগেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ প্লিজ। হৃদের রাগে ধমকে মায়া চুপ করে গেল। চুপ থেকে নীরবে সব কিছু হৃদের হাতে ছেড়ে দিল। হৃদ যা করবে দুজনের ভালোর জন্যই করবে। এখানে মায়ার কথা না বলাই উচিত। এরপর যা হবার হবে, দেখা যাবে। হৃদ যেহেতু মায়ার পাশে আছে, এখানে মায়ার ভয় নেই। আল্লাহ ভরসা করে সব কিছুর জন্য মায়া মনে মনে প্রস্তুত হলো। দীর্ঘশ্বাস ফেলে মায়ের মুখোমুখি ঝুঁকে থাকা হৃদের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনার কথাই মেনে চলবো এরপর থেকে। তারপরেও এই বয়সে আপনি এইভাবে দাঁতে দাঁত ফিসবেন না প্লিজ। এই শেষ বয়সে এসে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে ভালো দেখাবে না আপনাকে। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হৃদ। আরাব খান বুড়ো বলায় এতক্ষণে গায়ে লাগেনি হৃদের, কিন্তু সেই একই কথাটা যখন মায়া বলল ইঙ্গিতে, তখনই ফুঁসে উঠে হৃদ। মৃদু স্বরে চেঁচিয়ে বলল, কি? আরে হাইপার হবেন না প্লিজ, হে বয়সে প্রেশার হাই হয়ে গেলে সমস্যা হবে তো। কুল। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।